শুভ সন্ধ্যা প্রিয় বন্ধুরা, শ্রোতারা। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে স্টুডিও থেকে আমি সুরজিৎ স্যার তোমাদের স্বাগত জানাই। আজকে তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং ভারতীয় প্রেক্ষাপটের ইতিহাসের বিভিন্ন ঘটনা গল্পের মতো করে তোমাদের বলবো। তোমরা জানো যে ভারতবর্ষের ইতিহাসে 1920-র দশক খুব গুরুত্বপূর্ণ। এই কারণেই গুরুত্বপূর্ণ যে তার আগে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি পরাজিত হয়েছে। জার্মানির সঙ্গে যারা মিত্র হিসেবে ছিল তার মধ্যে তুরস্ক নামক দেশটি ছিল। তুরস্ককে তখনকার দিনে ইউরোপের রুগ্ন মানুষ বলা হতো, এবং তার ফলে কি হলো? দুর্বলের উপরে সবলের অত্যাচার। তুরস্কের উপর প্রথম বিশ্বযুদ্ধের বোঝা চাপিয়ে দেওয়া হলো এবং তাকে সেভরের চুক্তি স্বাক্ষর করতে বাধ্য করা হলো। স্বাভাবিকভাবে কি হলো? আপামর মুসলিম মানুষ, তাদের যে প্রধান খলিফা, সেই খলিফার সম্মান হানি হলো এবং তার প্রেক্ষাপটে খিলাফত আন্দোলন শুরু হলো। গান্ধীজি এই সময় সুযোগটা নিলেন। তার লক্ষ্যই ছিল যে ভারতবর্ষে হিন্দু মুসলমান ঐক্য আরও মজবুত করা, এবং এই জন্য তিনি খিলাফত আন্দোলনকে সমর্থন করলেন। এবং এই সময় আলী ভ্রাতৃদ্বয় অর্থাৎ মৌলানা মোহাম্মদ আলী এবং মৌলানা শওকত আলী মহাত্মা গান্ধীকে এই খিলাফত আন্দোলনকে সমর্থন করে একে অপরে হিন্দু মুসলিম ঐক্য জোরদার করবার একটা প্রয়াস দেখালেন। এই সময় আমরা ভারতবর্ষে দেখতে পাই রাজনৈতিক প্রেক্ষাপটে কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তির উত্থান। চিত্তরঞ্জন দাস উঠে আসলেন, মতিলাল নেহেরু উঠে আসলেন, M.R. জয়াকর উঠে আসলেন, সৈফুদ্দিন কিচিলু উঠে আসলেন, সর্দার বল্লভভাই প্যাটেল উঠে আসলেন এবং চক্রবর্তী রাজা গোপালাচারী উঠে আসলেন। তোমরা সবাই জানো যে বল্লভভাই প্যাটেলকে সর্দার বলা হয়, লৌহ মানব বলা হয়। কেন সর্দার বলা হয়? যখন উনি বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন করছিলেন তখন গুজরাটের মহিলারা তাকে, তার অবদানকে সম্মান জানিয়ে তাকে সর্দার বলতেন। আর লৌহ মানব কেন বলা হতো? ভারত স্বাধীন হওয়ার পর কাশ্মীর সমস্যা, হায়দ্রাবাদের সমস্যা এবং যে সমস্ত দেশীয় রাজ্যগুলো ছিল সেই সমস্ত দেশীয় রাজ্যকে ভারত রাষ্ট্রের সঙ্গে সংযুক্তিকরণের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেলের হাত দিয়ে হয়েছিল, যার জন্য ভারতের ইতিহাসে তাকে লৌহ মানব নামে চিহ্নিত করা হয়। আর চক্রবর্তী রাজা গোপালাচারী, তাকে বলা হতো রাজাজি ফর্মুলা। ভারত স্বাধীন হওয়ার পর যে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো এসেছিল, সাংবিধানিক সমস্যা, সেগুলোকে চক্রবর্তী রাজা গোপালাচারী অত্যন্ত দায়িত্ব নিয়ে নিষ্ঠার সঙ্গে সমাধান করেছিলেন এবং স্বাধীন ভারতবর্ষের যে সমস্ত অখণ্ডতার প্রশ্নে ভারতবর্ষে ছোট ছোট যে সমস্ত সমস্যা ভবিষ্যতে যেগুলো বড় হতে পারত তা কিন্তু মিটিয়েছিলেন। তার এই ফর্মুলা ইতিহাসে রাজাজি ফর্মুলা নামে পরিচিত। এবার আসি ইউরোপের প্রেক্ষাপটে। আমরা ইউরোপে দেখলাম 14ই মে থেকে 15ই মে 1921 সাল বিরাট বড় জিওম্যাগনেটিক স্টর্ম আঘাত এনেছিল, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছিল। মে মাসে 14 তারিখ থেকে 17 তারিখ 1921 সাল কি হয়েছিল? ইউরোপ বিরোধী ভয়ঙ্কর লড়াই হয়েছিল এবং এই লড়াইগুলো কায়রো, আলেকজান্দ্রিয়া, মিশর
প্রভৃতি দেশগুলোতে ভয়ঙ্করভাবে প্রভাব ফেলেছিল। ইতিহাসে ভাবা যায় না এইভাবে আমাদের মানুষে মানুষে যে ভাতৃঘাতী দাঙ্গা, যাকে অন্যভাবে রূপ দেওয়া হয়েছে যে অ্যান্টি ইউরোপিয়ান রায়ট, সেটা কিন্তু ইতিহাসে আমরা লক্ষ্য করি। মে মাসের 16 তারিখে আমরা দেখলাম যে পৃথিবীর আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা চেকোস্লোভাকিয়া, যেখানে চেক জাতি এবং স্লোভাক জাতির বা স্লাভ জাতির বসবাস ছিল, সেখানে কিন্তু কমিউনিস্ট পার্টি তৈরি হয়েছে। আমরা 1921 সালের মে মাসের 19 তারিখে দেখব যে আমেরিকান কংগ্রেস এমার্জেন্সি কোটা অ্যাক্ট চালু করেছিলেন। আমেরিকান কংগ্রেস এমার্জেন্সি কোটা আইন চালু করেছিলেন এবং সেখানে কোন বিষয়টি প্রাধান্য পেয়েছিল? অভিবাসন, ইমিগ্রেশন। আমেরিকাতে যে সমস্ত মানুষজন বিভিন্ন দেশ থেকে আসছেন, বসবাস করছেন, সেখানে কিন্তু এই ইমিগ্রেশন সংক্রান্ত ইস্যু দেখা দিয়েছিল। সুতরাং আমেরিকাতে আমরা দেখলাম অভিবাসন সমস্যা একটা গুরুত্বপূর্ণ ইস্যু ছিল এবং সেই হিসেবেই কিন্তু এমার্জেন্সি কোটা আইন আমেরিকা সরকার তাদের কংগ্রেসে প্রণয়ন করেছিলেন। আজকের আলোচনা এখানে রাখি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। শুভরাত্রি।